সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নতুন আয়োজন লাইফস্টাইলে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুদ্ধাচার এটি নিশ্চিতভাবে ভালো মানুষের ভূষণ। শুদ্ধাচারী মানুষ মাত্রই ভালো মানুষ। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলকে আমরা অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবেই শুদ্ধাচারের জাতি নির্মাণে এই শুদ্ধাচারের চর্চাটা শুরু হতে হবে পরিবার থেকে। পরিবারই শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে, সমাজে, তারই প্রভাব পড়বে জাতীয় জীবনে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে শুদ্ধাচার চর্চা। আসুন শুদ্ধাচারী হই। আবেগবশত বা চাকচিক্য দ্বারা প্রভাবিত হয়ে নয়, শুধু প্রয়োজনের প্রেক্ষিতেই কেনাকাটা করুন। কম সময়ে কেনাকাটা করতে দ্রব্য সামগ্রীর তালিকা ও সম্ভাব্য বাজেট নির্ধারণ করে নিন। প্রথম দোকান থেকেই কিনবেন না, অন্তত 3টি দোকানে পণ্যের মান, ধরন ও দাম যাচাই করুন। সবজি বা ফল কেনার সময় খোসায় নখের আঁচড় লাগাবেন না। কেনার ইচ্ছা না থাকলে বাদাম, বরই এ ধরনের খাদ্যদ্রব্য খেয়ে দেখার মানসিকতা পরিহার করুন। বাকিতে কেনার অভ্যাস ত্যাগ করুন। বাকিতে কেনার অভ্যাস আপনার সম্মান নষ্টের কারণ হবে। ফ্রি, ডিসকাউন্ট বা মূল্য ছাড় ও বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পণ্য কেনার ক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন। মনে রাখুন, সস্তার 3 অবস্থা। রাস্তার ধারে ঝাঁ চকচকে কোনো শপিং মলের ডিসপ্লেতে শোভা বর্ধন করা ঘড়িটা আপনার নজর কেড়েছে, কিংবা সেই শপিং মলেরই একজোড়া জুতো যা আপনার স্যুটের সঙ্গে দারুণ মানিয়ে যায়, কিনবেন বলে ভাবছেন। তা আপনি কিনতেই পারেন। মাঝে মধ্যে কেনাকাটা মনকে করে তোলে ফুরফুরে, প্রয়োজনও মেটে। কিন্তু এমন যদি হয় আপনি যাই দেখছেন তাই কিনতে ইচ্ছে করছে, আর না কেনা পর্যন্ত মনকে কিছুতেই শান্ত করতে পারছেন না, শেষমেশ কিনেই ফেললেন। আর এভাবে মাস শেষে আবিষ্কার করলেন এমন অনেক কিছুই কিনে ফেলেছেন যেগুলো না কিনলেও হতো। বিশেষজ্ঞরা বলছেন কেনাকাটার নেশা মাদকের নেশার চেয়েও কম অংশে ক্ষতিকর নয়। এসব নিয়ে বাংলাদেশে এখনও তেমন সামাজিক গবেষণা না হলেও লকডাউনের সময় মানুষের অতিরিক্ত কেনা এবং মজুত করার প্রবণতা আমরা দেখেছি। বাংলাদেশে ধীরে ধীরে এই সমস্যা প্রকট হচ্ছে। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয় অতিরিক্ত কেনাকাটা বা পণ্য আসক্তি কি নেশা? আমার সাথে আলোচনায় আছেন বিপরীত স্রোতের সম্পাদক, মোটিভেশনাল স্পিকার মোহাম্মদ মাহমুদুজ্জামান। দর্শক, আপনারাও পারবেন স্ক্রিনে দেখানোর নম্বরে টেলিফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার জিজ্ঞাসা এবং মতামত দিতে। আমরা আলোচনা শুরু করব। মোহাম্মদ মাহমুদুজ্জামান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্বাগত জানাচ্ছি আপনাকে লাইফস্টাইল অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন। আপনার অডিওটা মিউট করেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ। আমরা ভালো আছি এবং আশা করছি যে ডিবিসি চ্যানেলের সকল দর্শক সবাই ভালো আছে। আমরা তাই আশা করছি। মোহাম্মদ মাহমুদুজ্জামান, অতিরিক্ত কেনাকাটা করে যারা, তাদেরকে আমরা সাধারণত শপাহলিক বলি, যেটার একটা পোশাকি নাম আছে, যেটা কম্পালসিভ বাইং ডিসঅর্ডার বলা হয় এই অভ্যাসটাকে। তো আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে অতিরিক্ত কেনাকাটা বা পণ্য আসক্তি এটা কেন নেশা, এবং কি ধরনের নেশা এটা? আসলে পণ্য আসক্তি যেটা, সেটা হচ্ছে মানুষের যে চাহিদা, এই চাহিদাটা একটা সময় কিন্তু খুব কম ছিল। আমরা যদি আজ থেকে 30 বছর আগের কথা আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের ঘরগুলোতে সবার ঘরে হয়তো একটা টেলিভিশন সেটই যথেষ্ট ছিল। যে সেখানে একটা বাড়িতে একটা টেলিভিশন সেট, এটা দিয়ে কিন্তু আমাদের সবার মধ্যে সবাই কিন্তু আনন্দিত ছিল। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘরে ঘরে তো টেলিভিশন সেট শুধু না, প্রত্যেকের হাতেই কিন্তু মোবাইল সেট, এবং সেটা কিন্তু আধুনিক মোবাইল সেট হতে হচ্ছে। যার ফলে যেটা হচ্ছে যে এই যে সময়ের সাথে সাথে পণ্যর যে আগ্রাসন, আমরা যদি সেটাকে, এটা নতুন একটা বাংলা শব্দ ব্যবহার করা হচ্ছে সম্প্রতি, সেটা হচ্ছে পণ্য দাসত্ব। এক সময় মানুষের দাসত্ব করত বা রাজত্বের দাসত্ব করতো, এখন আসলে পণ্যের দাসত্ব করছে। কারণ পুরো সিস্টেমটাকে কনজিউমারিজম, যেটার কথা আপনি বলছিলেন, যে সেটা এমন ভাবে ডেভেলপ করেছে যে এখন আমার কাছে মনে হবে যে আমার কাছে যদি নতুন ফোন সেট না থাকে, আমার যদি হাতের কাছে একটা সেটও থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার নতুন সেট না কেনা পর্যন্ত আমার মনে শান্তি আসছে না। কোন একটা বিষয়, এটা এখন দেখলাম, এটা যদি টিভিতে দেখলাম বা পেপারে দেখলাম, যেখানে দেখলাম বা ফেসবুকে দেখলাম, তো সেটা যদি না কেনা পর্যন্ত কিন্তু আমাদের এই আসক্তিটা দূর হচ্ছে না। তো এই আসক্তি কি হচ্ছে, আসক্তি যত বেশি আমাদের দিন যাচ্ছে, আমাদের মধ্যে কিন্তু এই পূর্ণ আসক্তিটা বেড়ে যাচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, সামাজিক একটা ডিসঅর্ডার হচ্ছে শুধু না, মানসিক ভাবেও কিন্তু মানুষ যারা কিনছেন,
একের পর এক কিনে যাচ্ছেন, তারাও কিন্তু মানসিকভাবে শান্তিতে থাকছেন না। ফলে তারাও কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার কাছে এখানে জানতে চাই যে বলা হচ্ছে যে কেনাকাটার নেশাটা মাদকের নেশার চেয়েও ভয়ঙ্কর। তো এই জায়গা থেকে জানতে চাই যে এটা কেন ক্ষতিকর এবং ব্যক্তি পর্যায়ে বা সামাজিক পর্যায়ে এটা কি ধরনের ক্ষতি করতে পারে একজন মানুষের? আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজনীয় কিছু নিড থাকে, তাই না? একটা যে কোনো মানুষের জন্যই আহ, কিছু তার প্রয়োজন যেটা সেটা সে মিট করতে চায়। এর পাশাপাশি যখন অতিরিক্ত জিনিস আমরা কেনা শুরু করি বা অতিরিক্ত জিনিসের প্রতি যখন আমাদের চাহিদাটা বেড়ে যায়, তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। শ্রীকৃষ্ণের একটা কথা আছে যে তিনি অর্জুনকে বলছিলেন যে তোমার জীবনে অতিরিক্ত যা আসবে সেটাই তোমার জন্য বিষ। যদি অতিরিক্ত কথা বলো সেটা তোমার জন্য বিষ, যদি অতিরিক্ত খাবার খাও সেটা তোমার জন্য বিষ, অতিরিক্ত কোনো জিনিস যদি নিয়ে যাও সেটা তোমার জন্য বিষ। বিষ অর্থ এখানে পয়জন হিসেবে তিনি বলেছেন। অর্থাৎ যদি আমরা আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করি, সেটা আমাদের জন্য বিষে পরিণত হচ্ছে। সেটা কিন্তু আজকের কথা না, এটা কিন্তু আমি গীতার কথা থেকে বলছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে আসলে কিভাবে এটা মানে মাদকের চেয়েও খারাপ হচ্ছে এই কারণে যে মাদক নিলে আমাদের ব্রেনের যে জায়গাটাতে প্রবলেম দেখা যায়, এই কেনাকাটার লোভ বা কেনাকাটার আগ্রহ সেটাও কিন্তু একই ধরনের ক্ষতি করছে। স্পেশালি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার মানুষের ব্রেনের গঠনে যে গবেষণাগুলো হয়েছে এই পর্যন্ত, সেখানে দেখা গেছে মাদকের ব্যবহারের যে ব্রেনের কর্টেক্সের যে জায়গাটাতে ক্ষতি হচ্ছে, সেম জায়গাতে যারা এই কেনাকাটা করছেন বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে যাচ্ছেন, তাদেরও সেম ক্ষতি হচ্ছে। ফলে মাদক নেওয়ার পর যে ধরনের মানুষের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়, যারা অতিরিক্ত কেনাকাটা করছেন বা এই ধরনের লোভে পড়ে কেনাকাটা করছেন, তাদের মধ্যে একই সমস্যা হচ্ছে। আমরা সাম্প্রতিক সময় ইভেলির কথা চিন্তা করতে পারি বা ই কমার্স সাইট যারা আপনারা দেখেছেন যে তারা বড় বড় অফার দিয়েছে, যার ফলে মানুষ কিন্তু একের পর এক ছুটে গেছে এবং অসংখ্য টাকা আপনারা দেখেছেন যে এমনও হয়েছে অনেক সিনিয়র পার্সন যারা হয়তো রিটায়ারমেন্টের পুরো টাকাটাই এইসব ইনভেস্ট করে ফেলেছেন, কারণ তিনি মনে করেছেন এটা দিয়ে তিনি লাভবান হবে। এই যে অতিরিক্ত পাওয়ার আশা, সেটা কিন্তু মানুষকে যে ভারসাম্যহীন করে দিচ্ছে, মাদকও ঠিক একইভাবে মানুষকে ভারসাম্যহীন করে দেয়। এ কারণে এটাকে নেশার মতো তুলনা করা হচ্ছে। বাংলাদেশে কি এটা নিয়ে কোনো গবেষণা আছে কিনা? বাংলাদেশে সেভাবে আসলে গবেষণাটা আসলে আমাদের কম। তবে যেগুলো আমাদের ব্যক্তিগতভাবে যারা কাউন্সেলিং করেন তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা বাইরের যেসব দেশের রিপোর্ট দেখছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই কেনার প্রবণতা, মানুষের মধ্যে যে কেনার প্রবণতাটা বেড়েছে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং এ কারণে এখন বলা হচ্ছে যে আপনি যখন কিনতে যাবেন, যে কথাটা কিছুক্ষণ আগে আপনারা দেখিয়েছেন, যে যখন কোথাও কিছু কিনতে যাবেন সেখানে তিনটা প্রশ্ন আপনি নিজেকে করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আমার কি আদৌ প্রয়োজন আছে কিনা, দ্বিতীয় বিষয় হচ্ছে এই জিনিসটা না হলে আমার চলবে কিনা, তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে এই জিনিসটা যদি আমি না কিনি তাহলে কি একেবারেই আমি বিপদে পড়ে যাব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তখন একটা জিনিস কেনার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ মাহমুদুজ্জামান, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটা শুনে নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন বা মতামত রাখতে পারেন। জি, আমি ডক্টর জুনায়েদ ইসলাম বলছি ময়মনসিংহ থেকে। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের এক নির্দিষ্ট পণ্যের প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু সেই পণ্যটার প্রতি আকৃষ্ট করার জন্য আর্টিফিশিয়ালি আমাদের ইন্টেলিজেন্স গুলোকে ইউজ করা হচ্ছে এখন, যেরকম মোবাইল, ফেসবুক, তারপর হচ্ছে টিভিতে বিজ্ঞাপনের মাধ্যমে, হ্যাঁ, যার কারণে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি ওই জিনিসগুলোর প্রতি স্পেসিফিক। এবং স্যার যে বললেন যে তিনটি জিনিস খেয়াল রেখে পণ্যটার প্রতি আমাকে অবজারভেশন করে তারপরে হচ্ছে ডিসিশন নিতে হবে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যাদের বয়স কম কিংবা হচ্ছে 18-17 নিচে সকলের হাতে এখন মোবাইল আছে, যার কারণে সবাই ওই ডিসিশনটা ওইভাবে নিতে পারতেছে না। তো এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা কি? যারা বিজ্ঞাপন প্রচার করতেছে তাদের করণীয় কি? ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ মাহমুদুজ্জামান নিশ্চয়ই শুনেছেন। জি, শুনেছি। মিডিয়ার করণীয় কি? আসলে ডিবিসি চ্যানেল যে কাজটা করছে এটাই হচ্ছে মিডিয়ার করণীয়। মানুষকে তারা কিন্তু সচেতন করছে এবং আমরা আশা করব যে অন্যান্য চ্যানেলগুলো ঠিক একইভাবে মানুষকে সচেতন করবেন। কারণ কোন যে মানুষের যে জিনিসটা প্রয়োজন সেটা সে কিনবে, কিন্তু অতিরিক্ত জিনিস যেন না কেনে, সেজন্য এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। এবং ভাইয়া যে বিষয়টি প্রসঙ্গ তুললেন সেটি হচ্ছে যে আমাদের প্রয়োজন নাই কিন্তু কিনতে হবে। এই কেনার জন্য
যে কাজটি হচ্ছে মানে কেনানোর জন্য, এটার পেছনে প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়াতে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিজ্ঞাপনে আসক্ত না হয়ে যাচ্ছি, তো যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা না কিনছি ততক্ষণ পর্যন্ত কিন্তু থামছে না। আর এখন কিন্তু প্রযুক্তি শুধুমাত্র বিজ্ঞাপনে আবদ্ধ নয়। আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা খুবই ব্যবহৃত হচ্ছে এবং এআই একজন ব্যক্তির কাস্টমাইজ করে ফেলছে। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে কোন জিনিসটা পছন্দ করেন, আপনি ফেসবুকে কোন বিষয়ে লাইক দিচ্ছেন, ধরা যাক আপনার হয়তো খাবার পছন্দ এবং আপনার বার্গার পছন্দ, তখন সে হয়তো দেখা এমন ভাবে বারবারই নিউজ ফিডে ওই জিনিসগুলো আসতে এই থাকবে, জিনিসই আসবে এবং আপনাকে জানিয়ে দেবে কোথায় বার্গার কিং আছে, কোথায় অন্য বার্গারের দোকানগুলো আছে। এই জিনিসগুলো কিন্তু আপনার সামনে সারাক্ষণ আসতে থাকবে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে সোশ্যাল প্রেসারে পড়ে শো অফ করতে গিয়ে কখনো কখনো মানুষ এরকম পণ্যে আসক্তি তৈরি হয় কিনা, এটা নিয়ে শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। দর্শক, লাইফস্টাইল একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত লাইফস্টাইলে। আজকে আমরা আলোচনা করছি অতিরিক্ত কেনাকাটা বা পণ্য আসক্তি কি নেশা, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সাথে আছেন মোটিভেশনাল স্পিকার মোহাম্মদ মাহমুদুজ্জামান। মোহাম্মদ মাহমুদুজ্জামান, বিরতির আগে আপনাকে যে প্রশ্নটা আমি করছিলাম, সোশ্যাল প্রেসারে পড়ে শো অফ করতে গিয়ে কখনো কখনো এই পণ্য আসক্তি তৈরি হয় কিনা? আসলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই শো অফ করার জন্যই কিন্তু পণ্য আসক্তির দিকে আমরা ঝাঁপিয়ে পড়ছি। স্পেশালি আমরা যদি আমাদের সোশ্যাল মিডিয়ার প্রভাবটা দেখি, এখন আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া কিভাবে অন্যকে আকৃষ্ট করছে, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে সারা পৃথিবীতেই এবং বলা হচ্ছে যে এখনকার যেটা আমরা আগে বলছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়া গুলো এখন যেহেতু খুবই উন্নত টেকনোলজি ইউজ করছে, এআই ইউজ করছে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়াও তারা অন্যান্য অনেক কিছু ব্লক চেইন ইউজ করছে, নানান কিছু ইউজ করছে। এর মাধ্যমে একজন ক্রেতা কি কিনতে চান বা তার কি ভালো লাগে সেই বিষয়গুলোর উপর তারা কিন্তু রিসার্চ করছেন এবং সারাক্ষণ তাকে কিন্তু মোটিভেট করছেন যে তুমি এই জিনিসটা কেনো। যেমন একটা শহরে এমনও হয়েছে যে সেখানে এআই রিসার্চ করে দেখলো যে সেই এলাকায় প্রেগনেন্ট নারীর সংখ্যা বেশি। তারা সেসব জায়গার ডিপার্টমেন্ট সব যেগুলো আছে সেই সবগুলোতে তারা খবর পাঠিয়ে দিল, যার ফলে সেই সবগুলোতে দেখা গেল যে সবখানে নবজাতকদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো বড় বড় মানে শো করা হচ্ছে। অর্থাৎ এই এআই শুধুমাত্র আপনাকে মানে ব্যক্তিগতভাবে না, তারা সামাজিক ভাবে কিন্তু সব বিষয়গুলোকে জাজ করছে এবং এটা একটা বিরাট ব্যবসার অংশ। 2 বছর আগে 2018 সালে এই ব্যবসা করে বেশ কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করে। অর্থাৎ আমরা যে ফেসবুকে যে শখের বিষয়টা দিচ্ছি, আমি কক্সবাজারে যেতে ভালোবাসি, আমি কক্সবাজারে গিয়ে ছবি দিচ্ছি, আমি বার্গার খাচ্ছি সেটার ছবি দিচ্ছি, আমি যেই হোটেলে যাচ্ছি সেই হোটেলের ছবি দিচ্ছি, তারা এটার উপর বেস করে আমার চয়েসটাকে নিয়ে নিচ্ছে এবং আশেপাশে মানুষের চয়েসটাকে নিয়ে তারা যেই প্রতিষ্ঠানগুলো এই তথ্যগুলো দরকার তাদের কাছে বিক্রি করছে এবং এটা $300 বিলিয়ন বিজনেস এখন দাঁড়িয়েছে, যারা শুধুমাত্র এই তথ্যগুলোকে বিক্রি করছে। অর্থাৎ এই শো অফটা এখন শুধু আর ব্যক্তি পর্যায়ে নয়, এখন প্রত্যেকটা মানুষ নিজেকেই আসলে তাদেরকে নিজের অজান্তে পণ্য বানিয়ে ফেলছে। কারণ যতক্ষণ পর্যন্ত তিনি মনে না করছেন যে আমি এটা না কিনলে পারছি না, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে ড্রাগ এডিক্টের সাথে আমাদের যারা পণ্য আসক্ত তাদের অনেক মিল আছে। কারণ হচ্ছে যে ড্রাগ এডিক্ট যতক্ষণ পর্যন্ত সে ড্রাগ না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার অস্থিরতা কাটে না। আর যিনি পণ্য আসক্ত তিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত তার যে জিনিসটা তিনি কিনতে চাচ্ছেন সেটা না কেনা পর্যন্ত তার অস্থিরতা কাটছে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কিনতে না পারে বা কেউ যদি ড্রাগ নিতে না পারে সে যেমন মানে মনোকষ্টে ভোগে, যিনি কিনতে পারছেন না তিনিও কিন্তু ঠিক একই রকম মনে কষ্টে ভোগে। অর্থাৎ আমাদের শো অফের যে প্রশ্নটা আপনি বলছিলেন এটা কিন্তু এখন ব্যাপক আকার ধারণ করেছে। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে পরিচিত জনের বিষয়গুলো জানছে, কেউ হয়তো একটা ভালো হোটেলে গিয়ে খাচ্ছে, কেউ হয়তো কেএফসি তে খাচ্ছে, এখন তার মনে হচ্ছে যে আমি যদি অ্যাটলিস্ট গ্লোরিয়া জেন্সে গিয়ে কফি না খাই তাহলে কিন্তু আমার প্রেস্টিজ থাকছে না। তো যার ফলে কি হচ্ছে, এই যে পারস্পরিক বা দেশের বাইরে হয়তো একজন গিয়ে ছবি তুলেছেন, তো তিনি ভাবছেন অন্তত আমাকে কক্সবাজার যেতে হবে, এই যে যাওয়ার পেছনে যে খরচ বা এই যে নতুন একটা কাপড় আমাকে পরতে হবে, প্রতিদিন আমাকে ভালো কাপড় পরে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে, এই যে কৃত্রিম একটা সত্তা আমাদের তৈরি হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে, এই সত্তাটাই কিন্তু আমাদেরকে এই পণ্য আসক্তির দিকে নিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন করতে চাই, আমরা লকডাউনের সময় অতিরিক্ত কেনাকাটা করতে দেখেছি, মজুত করতে দেখেছি,
এখনো বাজারে যদি কোনো জিনিসের দাম বাড়ে আমরা দেখি যে সেটা কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এইটা কি ঠিক পণ্য আসক্তি বলবো, নাকি এটাকে বলবো এক ধরনের অনিশ্চয়তা থেকে এই কাজটা করছে মানুষ? এটা এক ধরনের পণ্য বা এখানে আসক্তি। আরেকটা প্রশ্ন আছে যে স্টেট পার্টির এখানে দায় আছে কিনা? আচ্ছা, এখানে এটা তো এক ধরনের পণ্য আসক্তি বলা যায়, কারণ মানুষের মধ্যে যখন মনে হয় যে হ্যাঁ, কখন মানুষের মধ্যে আতঙ্কটা, যিনি পণ্য কিনছেন তিনিও কিন্তু এক ধরনের আতঙ্কে ভোগেন। যার ঘরভর্তি কাপড়, যিনি হয়তো সেই পোশাক কোনোদিনই পরেননি, হয়তো কিনে রেখেছেন 10 বছর আগে, 5 বছর আগে, তিনিও কিন্তু শপিং এ যাচ্ছেন এবং বারবার কিনছেন। এবং যখন এই ধরনের ক্রাইসিস হয় তখন যারা পণ্য আসক্ত তারা কিন্তু আরো বেশি আতঙ্কে ভোগে। এমন ঘটনা ঘটেছে যে একজন গিয়েছেন, এই করোনার শুরুর সময়ের কথা বলছি, যে ডিপার্টমেন্ট স্টোরে গিয়েছেন, তো সেখানে আসলে গিয়ে তিনি কেনার মতো কিছুই পাচ্ছিলেন না। সেখানে তিনি 10 লিটার 5 লিটারের 10টা তিনি ক্যান পেতেন, তেলের ক্যান। তো তার হয়তো একটা ক্যানেই 2 মাস চলে যায়। তিনি মানে কিন্তু আগে প্রয়োজনটা বুঝে তারপরে কেনাকাটা করা, এটা নিশ্চয়ই আপনার পরামর্শ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাহমুদুজ্জামান। আমাদের সময় শেষ হয়ে গেছে, এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান শেষ করব অটো সাজেশন চর্চা দিয়ে। নিউরোসায়েন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, নতুন ডেনড্রাইট অর্থাৎ নিউরন থেকে নিউরনের নতুন সংযোগ পথ তৈরি হয়। ক্রমাগত একই তথ্য যেতে থাকলে মস্তিষ্কের কর্মকাঠামো বা ওয়ার্কিং স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতা সৃষ্টিতে কাজে নেমে পড়ে। অটো সাজেশন চর্চা আসলে একই কথা, একই বাণী বারবার বলার মাধ্যমে মন ও মস্তিষ্কের শক্তি ভাণ্ডারকে সক্রিয় করে তোলা। আমাদের আজকের অটো সাজেশন: পণ্য ঋণ, টেনশন ও অশান্তির দুষ্টচক্র সৃষ্টি করে। ঋণ করে ভোগ্যপণ্য কেনা থেকে আমি সবসময় বিরত থাকব। দর্শক, দিনে 100বার বলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিবিসি নিউজের সাথে থাকুন।